জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। টানা 5 দিন পর খাগড়াছড়ি থেকে ঢাকা চট্টগ্রাম রুটে অবরোধ শিথিল করা হয়েছে। সকাল 10:30টার দিকে জম্মু ছাত্র জনতা অবরোধ শিথিলের ঘোষণা দেয়। দুপুর 12টা থেকে অবরোধ শিথিলের এই ঘোষণা কার্যকর বলে জানানো হয়। এদিকে পাহাড়ে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। এর আগে রোববার দুষ্কৃতিকারীদের হামলায় 3 পাহাড়ি নিহত হওয়ার পর জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অবরোধে থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা, বন্ধ হয়ে যায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী ও বিজিবি। এর মধ্যেও পুড়িয়ে দেওয়া হয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। সংঘর্ষে আহত হয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সহ 16 সদস্য। খাগড়াছড়ি ও গুইমারায় সৃষ্ট পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠী, রাজনৈতিক দলের নেতা ও জনগণকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী সহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। গুইমারার বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ সেনাবাহিনী। বিবৃতিতে স্কুল ছাত্রী ধর্ষণে অভিযুক্ত সহনশীলকে গ্রেপ্তার করার পরও ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠন পাহাড়ের সাম্প্রদায়িক সহিংসতা চালিয়ে যাওয়ার বিস্তারিত তুলে ধরা হয়। আজ মহাসপ্তমী। সকালে সপ্তাদি কল্পারম্ভ ও বিহিত পূজা থেকে হবে সপ্তমীর আনুষ্ঠানিকতা। থাকছে দেবীর চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও কলাবউ স্নান। সে খবর জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম, আর রাজধানীর বাইরে কুমিল্লার কালী মন্দির থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। শুরুতেই যাচ্ছি তানজিলা খান মিম, আপনার কাছে। মিম, মহাসপ্তমীর কি কি আচার দেখছেন আজ? লিমন, শারদীয় শুভেচ্ছা আপনাকে। মহাসপ্তমীর সকালে যে আনুষ্ঠানিকতার কথাগুলো আপনি বললেন সেগুলো শুরুতেই হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, এবং মন্দিরে মন্দিরে সম্প্রীতির এক সুর বাজতে শুরু করেছে, যে সুর আগামী 4 দিন অর্থাৎ বিজয়া দশমী পর্যন্ত বজায় থাকবে। নির্বিঘ্নভাবে পূজা উদযাপন করতে পারবেন বলে বিশ্বাস করছেন সনাতন ধর্মাবলম্বীরা, এবং তারা অন্যান্য যারা ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের কাছেও ঠিক একই আহ্বানই করছেন, যেন এই যে নির্বিঘ্নভাবে তারা যে পুজোটির জন্য 1 বছর ধরে অপেক্ষা করেছেন সেই পুজোটি পালন করতে পারেন, কারণ এটি তাদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। এবং এই যে দুর্গোৎসব পালন করা হয়, এই দুর্গোৎসবের পেছনে কিন্তু একটা গল্প রয়েছে। যদি আমি বলি, হিন্দু শাস্ত্র মতে আসলে যদি কয়যুগে আসলে বিশ্বাস করা হতো যে ভগবান রাম তিনি তার স্ত্রী সীতাকে উদ্ধার করতে দেবী দুর্গতি নাশিনীর অকাল বোধন করেছিলেন, এবং তারপর ব্রহ্মার নির্দেশ পেয়ে তিনি দেবী দুর্গতি নাশিনীর সাহায্য নিয়ে তার স্ত্রীকে উদ্ধার করেছিলেন রাবণকে বধ করে। এবং এরপর থেকেই কিন্তু আসলে এরই পরিপ্রেক্ষিতে দেবীর আগমনের সময় এই দুর্গোৎসব পালন করা হয়ে থাকে। ষষ্ঠীতে দেবীর পঞ্চমী তিথিতেই দেবীর বোধন হয়, এবং ষষ্ঠীতে দেবীর অধিবাস আমন্ত্রণ হয় সন্ধ্যায়, আর তারপর মহাসপ্তমীতে আপনি যেমন বলছিলেন সকালবেলা হয় চক্ষুদান, নবপত্রিকা স্থাপন, নবপত্রিকা প্রবেশ, ঘট প্রতিস্থাপন এবং নবপত্রিকা স্নান সহ তারপর সপ্তমীর যেই কল্পারম্ভ এবং বিহিত পূজা রয়েছে সেগুলো হয়। একে একে সেই আনুষ্ঠানিকতাগুলো সকাল থেকেই হয়েছে। ভক্তরাও এসেছেন মন্দিরে, অঞ্জলি দিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে দেবী দুর্গার কাছে তাদের প্রার্থনা থাকবে, দেবী দুর্গা যে কয়টি দিন আছেন তিনি যদি চলে যাবেন তখন মন খারাপ হবে ঠিকই, তবে আগামী 1টি বছর তিনি আসার আগ পর্যন্ত ঠিক দেবী দুর্গার কাছে তারা যা প্রার্থনা করবেন দেবী দুর্গা তাদেরকে তাই আশীর্বাদ করে দিয়ে যাবেন।
দেবী দুর্গা এবছর এসেছেন গজে, অর্থাৎ হাতিতে চড়ে, যা সবগুলো বাহনের মধ্যে অত্যন্ত শুভ ইতিবাচক একটি বাহন, যে বাহনের মধ্যে দেশের পুরো বিশ্বের শান্তি লাভ সম্ভব হয়, ভালো ফসল ফলন হয়, সেই জায়গা থেকে এটি ইতিবাচক বাহন হিসেবেই ধরা হয়। এই যে ইতিবাচক হবে কিংবা নেতিবাচক হবে কিংবা দেবী দুর্গা কোন বাহনে করে আসবেন সেটি কিন্তু শাস্ত্রমতে কোন বার কি ষষ্ঠী পড়ছে কিংবা মহালয়া পড়ছে সেই তিথি অনুযায়ী এগুলো নির্ধারণ করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী। এবং এবছর দেবী দুর্গা ফিরে যাবেন দোলায় চড়ে। এই দোলায় চড়ে ফিরে যাওয়ার ক্ষেত্রে কিছুটা ইঙ্গিত রয়েছে মহামারীর মোড়কের, সেই জায়গা থেকে একটু অশুভ রয়েছে ইঙ্গিত। তবে পুরোহিতদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা বিশেষ একটি পূজার আয়োজন করবেন বরাবরের মতো, এবং সেই বিশেষ পূজায় দেবীর কাছে তারা প্রার্থনা করবেন যেন যতটুকু অশুভ যা কিছু রয়েছে তা যেন তিনি দমন করে দেন। এই পৃথিবীতে যা কিছু অশুভ রয়েছে সেই অশুভ শক্তির বিনাশ যেন তিনি করেন। তার বাইরে গিয়ে এই যে নবপত্রিকার কথা বলছিলাম, এই নবপত্রিকা কিন্তু দেবী দুর্গার 9টি রূপে সনাতন ধর্মাবলম্বীরা এই মহাসপ্তমীর দিনে 9টি রূপ কল্পনা করে 9টি উদ্ভিদের পাতা দিয়ে একটি কলা গাছের সঙ্গে জড়িত করে তারপর সেটিকে সাদা লাল পাড়ের একটি শাড়ি পরিয়ে সিঁদুর পরিয়ে অর্থাৎ একটি নববধূর রূপ দিয়ে তাকে স্নান করান, তাকে এই দেবী দুর্গার সামনে নিয়ে আসেন এবং তারপর তার পুজো করা হয়, তারপর তাকে দর্পণের মাধ্যমে স্নান করানো হয়। আর সেই সঙ্গে চক্ষুদানও হয়। চক্ষুদানের সময় দেবী দুর্গার সামনে যেই পর্দাটি থাকে সেই পর্দাটি তারা ঢেকে দেন এবং তারপর পুরোহিত সেই চক্ষুদানটি করে থাকেন। লিমন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সর্বশেষ। মন্দিরে মন্দিরে প্রার্থনার এই আবেশ আর এই উৎসবের হিল্লোল আপনি উপভোগ করতে থাকুন। মিম, এবারে যাচ্ছি ঢাকার বাইরে। মাসুদ, আপনার কাছে কুমিল্লার মন্দিরগুলোতে সপ্তমীতে মণ্ডপে ভক্ত পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন? কুমিল্লায় সকাল থেকে সপ্তমীর যে আনুষ্ঠানিকতা, বিশেষ করে হচ্ছে নবপত্রিকার যে পূজা সেটির মধ্য দিয়ে মূলত হচ্ছে যে আজকের যে মহাসপ্তমীর সেটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে এরপর সকাল 11টার পর থেকে দেবীর দুর্গার প্রতি যে অঞ্জলি, ভক্তগুলির যে অঞ্জলি সেটি আরম্ভ হয়েছে। বেশ কয়েক দফায় কিন্তু আসলে অঞ্জলির যে কার্যক্রম সেটি পরিচালনা করা হয়েছে। আমি রয়েছি কুমিল্লা নগরীর রাজরাজেশ্বরী কালী মন্দিরে। ইতিমধ্যেই কিন্তু অঞ্জলির যে পর্বটুকু সেটাও ইতিমধ্যে শেষ হয়েছে। ভক্তগুল তার পাশে দাঁড়িয়ে আছেন অনেকে, তবু তারপরও যে অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সে আনুষ্ঠানিকতা কিন্তু চলমান রয়েছে। এর মধ্যে যে পুরোহিত রয়েছেন তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন আসলে কুমিল্লা একটি সম্প্রীতির শহর। এই শহরে বহু ঐতিহ্যবাহী মন্দির এবং মণ্ডপ রয়েছে। সে মণ্ডপগুলো সহ কুমিল্লায় 812টি পূজা মণ্ডপে কিন্তু মন্দিরে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গা উৎসব ষষ্ঠীর পরে বা সপ্তমী, তবে সপ্তমীর সকাল থেকে কিন্তু আসলে মূল আনুষ্ঠানিকতা আসলে আমরা দেখছি। গতকালকে তুলনায় আজকে ভক্তকুলের যে আশা এবং যে দেবী দুর্গার প্রতি যে কামনা বাসনা এবং প্রত্যাশা সকল কিছু কিন্তু চাওয়া পাওয়া তারা দেবী দুর্গার থেকে প্রার্থনা করছেন। তারা বলছেন যে একটি সাম্প্রদায়িক যে সমাজ সেটি রুখে দিতে দেবীর প্রতি যে প্রার্থনা সেটি করেছেন। একই সঙ্গে সম্প্রীতি যে মানুষের মধ্যে যে সম্প্রীতির যে ঘাটতি রয়েছে সেটি যেন পূরণ হয় এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের যে হানাহানি মারামারি সেগুলো থেকে আসলে তারা মুক্তি চান। তবে তারা বলছেন যে সপ্তমী চলছে, সপ্তমীর পরে অষ্টমী, নবমী, দশমী এর মধ্যেই তারা কিন্তু তাদের উৎসব আনন্দ সেটি অব্যাহত থাকবে। তবে বিজয় দশমীর মধ্যে তাদের একটু মন খারাপ থাকলেও মাকে তারা সসম্মানে বিদায় দিবেন। তো এ ছিল কুমিল্লা থেকে। ঢাকা ও কুমিল্লা থেকে শারদীয় দুর্গোৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আবার একটু আমরা খাগড়াছড়ি পরিস্থিতি জানতে চাই। পাহাড়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও সংঘর্ষ ঘিরে এখনও থমথমে রয়েছে খাগড়াছড়ি। সকাল থেকে অবরোধ কিছুটা শিথিল হয়েছে, তবে জারি আছে 144 ধারা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। আইন শৃঙ্খলার সার্বিক চিত্র এখন কেমন দেখছেন, আর যে আতঙ্কটা জনমনে সেটি কি এখনো আছে নাকি কিছুটা কমেছে?
আজহার মূলত স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। জম্মুর ছাত্র জনতা যারা অবরোধ ডেকেছিল অনির্দিষ্টকালের জন্য, তারা মূলত আজকে দুপুর 12টা থেকে অবরোধ শিথিল করার কথা বলেছে। বিশেষ করে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি থেকে ঢাকার যেই সড়ক রয়েছে সেই সড়কে তারা বলেছে যে তাদের যারা মারা গিয়েছেন এবং যারা হতাহত হয়েছেন তাদের চিকিৎসার জন্যই তারা এই কর্মসূচি কিছুটা শিথিল করেছেন। একই সাথে মারমা তরুণী ধর্ষণের শিকার হয়েছিলেন, তো মারমা যেই সংগঠনগুলো রয়েছে বিশেষ করে দুটি সংগঠন তারাও একই সাথে বলেছে যে এই পরিস্থিতি বা চলমান যে সংঘাত সেই উত্তেজনা প্রশমনের জন্য দাবি করেছেন প্রশাসনের কাছে। স্থানীয় মানুষজনের কথা যদি বলি, আজকে অবরোধ শিথিল হওয়ার কারণে মূলত তারা ঢাকা চট্টগ্রামের যারা আটকা পড়েছিলেন পর্যটক থেকে শুরু করে যারা এখানকার স্থানীয় মানুষ তারা কিন্তু ভিড় করেছেন বাস স্ট্যান্ডগুলোতে এবং সেখান থেকে তারা বিভিন্ন পথে বা বিভিন্ন রুটে যাওয়ার চেষ্টা করছেন। তবে পরিস্থিতি এখন বেশ থমথমে এখনো পর্যন্ত, কারণ এই ধরনের একটি ঘটনার পর মূলত আশেপাশে যে পাড়াগুলো রয়েছে আমরা দেখেছি সেখানে যেই পাহাড়ি পাড়াগুলোতে বাঙালি অধ্যুষিত সেই পাড়াগুলো থেকে বাঙালিরা চলে এসেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বা নিরাপদ স্থানে, এবং যেখানে পাহাড়িরা বাঙালি অধ্যুষিত এলাকায় তারাও কিন্তু একই সাথে চলে গিয়েছেন এবং যার যার পাড়া মূলত তারা নির্দিষ্ট সময় ধরে পাহারা দিচ্ছেন বিভিন্ন পাড়াগুলো। তবে সড়কগুলোতে আমরা যানবাহনের পরিস্থিতি দেখছি একেবারেই যানবাহনের সংখ্যা একেবারেই কম এবং পুরো খাগড়াছড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায় আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখছি, বিশেষ করে বিজিবি সেনাবাহিনীর টহল যেমন চলছে তেমনি বিভিন্ন চেকপোস্টে আসলে চেকপোস্ট বসিয়ে যারা আসা যাওয়া করছেন তারা আসলে তাদের চেক করা হচ্ছে। একই সাথে গতকাল যারা এসেছিলেন রাস্তায় তারা কিন্তু আটকা পড়েছেন চেকপোস্টগুলোতে, এখনো সড়কে তাদের চলাচলের অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ দুই পাশে প্রচুর পণ্যবাহী যানবাহন আমরা দেখতে পাচ্ছি যেগুলো আটকা পড়েছে। আজহার, খাগড়াছড়ি থেকে উদ্ভূত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এ সময় নির্বাচন ঘিরে ইসির চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, ভোটার এডুকেশন সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত ব্রিটিশ হাই কমিশন। একই সঙ্গে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে নির্বাচন সামগ্রী সহ সমসাময়িক বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠক করেছে ইইউ 5 সদস্যের প্রতিনিধি দল। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. জনগণের রায়কে সবসময় জামাত ভয় পায়, তাই তারা পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, পতিত স্বৈরাচারী ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রফেসর ইউনূস, তাকে আমরা খুবই সম্মান করি। প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই, কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা 10 বছর থাকেন। তারও শখ হয়েছে মন্দ কি, এইভাবে যদি পতাকা উড়ানো যায়, এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায়, প্রতি মাসে বিদেশ সফর করা যায়, আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায়। 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। ভারত ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দেশে দুর্গাপূজা যেন সুষ্ঠুভাবে না হয় সেজন্য একটি মহল চক্রান্ত করে যাচ্ছে। এ সময় যে কোনো অপশক্তিকে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক ও ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন শেষে এসব কথা বলেন তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসে। গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময়
যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে, এই ধরনের সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন জুলাই আগস্ট জুড়ে ছাত্র জনতাকে হত্যা, আহত ও জুলাই যোদ্ধাদের নাম সম্বলিত বিভিন্ন নথিপত্র ট্রাইব্যুনালে দেখান তিনি। পাশাপাশি আন্দোলনের সময়ও তার পরবর্তী ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সাক্ষ্য দেয়া শেষ হলে তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরে আবু সাইদ হত্যা মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। এছাড়া জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনু। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় মানিক রাব্বি সহ এই 4 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেখানে উল্লেখ করা হয়, সেইফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক আফরোজা শিল্পীর কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন তারা এবং 2 ধাপে 2,20,000 টাকা আদায় করেন। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যা সমাধানের উদ্দেশ্যেই তারা আফরোজা শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। আগামী 4 থেকে 25 অক্টোবর 22 দিন দেশের অভ্যন্তরীণ ও সমুদ্র উপকূলে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সকালে সচিবালয়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, বিএফআরআই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান, নর্থ ক্যারোলিনা এবং টেক্সাসে ভয়াবহ বন্দুক হামলায় সন্দেহভাজন সহ মোট 10 জনের প্রাণ গেছে। এর মধ্যে রোববার মিশিগানের একটি গির্জায় আগুন ধরিয়ে দিয়ে চালানো বন্দুক হামলায় এক সন্দেহভাজন সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। 40 বছর বয়সী হামলাকারীর নাম টমাস জ্যাকব স্ট্যানফোর্ড। তিনি মার্কিন নৌ কর্মকর্তা হিসেবে যুক্তরাষ্ট্রের অপারেশন ইরাকি ফ্রিডমে নিযুক্ত ছিলেন বলে জানা গেছে। এর আগে শনিবার রাতে নর্থ ক্যারোলিনার একটি বারে ইরাকি ফ্রিডমে নিযুক্ত সাবেক এক নৌসেনার গুলিতে 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। অন্যদিকে টেক্সাসের একটি ক্যাসিনোতে বন্দুক হামলায় প্রাণ গেছে অন্তত 2 জনের। এই ছিল এখন চারদিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।